আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ওয়ান শট সৃজনশীলের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের ক্লাস করব। সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে অধ্যায় 2 জীবকোষ ও টিস্যু। এটা নেভার মিস একটা অধ্যায়। শর্ট সিলেবাস হোক, ফুল সিলেবাস হোক, সব সময় এই অধ্যায় থেকে সকল বোর্ডে কোশ্চিন আসছে। কিন্তু সমস্যা হচ্ছে এই অধ্যায়টা অনেক বড়, যার ফলে কোন জায়গার সৃজনশীল আসবে, মানে অধ্যায়ের কোন অংশ থেকে সৃজনশীল আসবে, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। যার ফলে ওইটাতে যে বেশি ফোকাস দিতে হবে এটাও আমাদের মাথায় থাকে না। আবার এই অধ্যায়ে কিন্তু চিত্র আঁকতে হয়। সো কিভাবে তুমি চিত্র আঁকবে, কিভাবে তুমি বর্ণনা লিখবা, সকল কিছুই কিন্তু এই ক্লাসে আমরা বলবো। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অনেক সময় এই অধ্যায়ের সাথে একটা অন্য অধ্যায়ের মিক্স কোশ্চিন আসতে দেখা গিয়েছে। যদি কখনো এরকম মিক্স কোশ্চিন আসে তাহলে সেটাও কোন অধ্যায় থেকে আসবে এবং কোন অধ্যায়ের কোন অংশটুকু তুমি পড়ে রাখলে এই অধ্যায় থেকে কোশ্চিন লেখার টার্গেট নিলে যেন অবশ্যই কোশ্চিনটা লিখে আসতে পারো, তার সবকিছুই আমরা এই ক্লাসে ইনশাআল্লাহ পড়তে চলেছি। তো চলো ক্লাসটা আমরা শুরু করে দিই। আমাদের প্রথম যেই টপিকটা সেটা হচ্ছে গ এবং ঘ এর জন্য কোন অংশটা ইম্পর্টেন্ট। আমরা যেমনটা দেখলাম এই অধ্যায়ের নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু। তার মানে এই অধ্যায়ের দুটো পার্ট, একটা হচ্ছে কোষীয় পার্ট, কোষের বিভিন্ন অঙ্গাণুর পার্ট, আর একটা হচ্ছে টিস্যুর পার্ট। টিস্যুর মধ্যে আবার উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু আছে। সো প্রথমে যদি আসি কোষীয় অঙ্গাণুর মধ্যে, আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো খেয়াল করি তাহলে এই 5টা অঙ্গাণু থেকে প্রশ্ন সব থেকে বেশি আসতে দেখা গিয়েছে। এবং মাস্ট এই 5টা অঙ্গাণুর আমাদের কি করতে হবে, কোশ্চিনে চিত্র আঁকতে বলুক বা না বলুক আমাদের অবশ্যই চিত্র আঁকতে হবে, চিত্র সহ। এবং কি আসছে আসলে এই 5টা অঙ্গাণু থেকে, এই 5টা অঙ্গাণুর মেনলি গঠন এসেছে। সো গঠন আসলে চিত্র হচ্ছে মাস্ট। এছাড়াও উপরের যে 3টা অঙ্গাণু আছে সেটার গুরুত্ব এসেছে, সেন্ট্রোজোমেরও গুরুত্ব আসছে। এটা কোষ বিভাজন অধ্যায়ের সাথে রিলেটেড একটা প্রশ্ন, যেহেতু সেন্ট্রোজোমের যে সেন্ট্রিওল সেটা মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ধাপে অ্যাস্টার রে ফর্মেশন করে। সো ওই ভিডিওতে, ওই ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই প্রশ্নটা আসলে তোমরা কিভাবে লিখবে, সেন্ট্রোজোম প্রশ্নটা আসলে কিভাবে লিখবে। এটা কোষ বিভাজনের রিলেটেড পার্ট যদি গুরুত্ব আসে, বাট যদি গঠন আসে সেটা কিন্তু আবার এই চ্যাপ্টারের রিলেটেড পার্ট। সো এই 5টা অঙ্গাণুর চিত্র, গঠন এবং গুরুত্ব আমাদের শিখতে হবে। আমরা যখন সৃজনশীল প্র্যাকটিস করব তখন তো আমরা এগুলো সব বলেই দিব যে তুমি এগুলো কিভাবে করবে। এরপরে আসে উদ্ভিদ টিস্যু, তার মধ্যে রয়েছে সরল টিস্যু এবং জটিল টিস্যু। সো সরল টিস্যু যে 3 রকমের আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তাদেরও সেম আমরা কি পড়ব, আমরা পড়ব হচ্ছে বৈশিষ্ট্য। এবং অনেক সময় আমরা বৈশিষ্ট্য আসলে চিত্র লিখি না, সো বৈশিষ্ট্য অবশ্যই চিত্র সহ, এবং হচ্ছে এদের কাজ। ঠিক আছে। আর জটিল টিস্যুর মধ্যে আমরা জানি আবার 2 রকমের টিস্যু রয়েছে, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েমের আলাদা আলাদা কাজও আসতে পারে, বা আমাদের বলতে পারে যে জটিল টিস্যু মানেই হচ্ছে আসলে পরিবহন টিস্যু, সো পরিবহন টিস্যুর কাজ এভাবেও বলতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে জাইলেম যে 4টা কোষ দিয়ে তৈরি, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, আবার ওইদিকে তুমি যদি হচ্ছে ফ্লোয়েমের কাছে যাও, সেম যে 4টা কোষ দিয়ে ফ্লোয়েম তৈরি, সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, এই 4টার যে কোনো একটা কোষের বর্ণনা আসে। সো আমরা বলতে পারি যে এখান থেকেও আমাদের হচ্ছে বৈশিষ্ট্য আসে, যে দেখা গেল ট্রাকিডের বৈশিষ্ট্য লিখো। এই জায়গাটাতে তোমাদের অনেক সমস্যা, সেটা আমি জানি। তো আমি খুব সহজে বলে দিব যে এই জায়গাটা তোমরা কিভাবে মনে রেখে যেতে পারবা পরীক্ষার হলে, খুব একটা বেশি স্ট্রেস নেওয়া লাগবে না। আর অবশ্যই বৈশিষ্ট্য মানে হচ্ছে আমাদের চিত্র সহ। আর কাজ বলতে আলাদা করে আমাদের ট্রাকিডের কাজ, ভেসেলের কাজ শেখার দরকার নাই, আমরা জটিল টিস্যুরই একদম কম্প্যাক্ট যে কাজটা সেটাই শিখবো, অর্থাৎ জাইলেমের কাজ আর ফ্লোয়েমের কাজ এটা শিখবো। ওকে, আচ্ছা। এরপরে প্রাণী টিস্যু থেকে আমরা জানি যে 4 রকমের প্রাণী টিস্যু আছে। এই 4 রকমের প্রাণী টিস্যু থেকে আবরণী টিস্যু থেকে সাধারণত গঠন আসতে দেখা যায় না, সো আবরণী টিস্যুর জন্য কাজ হচ্ছে এনাফ। যোজক টিস্যুর জন্য মেনলি যে কোশ্চিনটা আসে সেটা হচ্ছে আমাদের রক্ত। সো রক্তের যে 3 উপাদান আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে অনুচক্রিকা, মানে 3 রকমের কণিকা, ওই 3 উপাদানের আমার হচ্ছে কাজ শিখতে হবে। এবং
পেশি টিস্যুর ক্ষেত্রে অবশ্যই আমাদের গঠন আর কাজ তো তোমরা জানোই, খুবই সহজ কাজ। সো গঠন এবং কাজ। আর স্নায়ু টিস্যুর ক্ষেত্রে স্নায়ু কোষের গঠন এবং হচ্ছে কাজ। সো এই জিনিসগুলো আসলে এই চ্যাপ্টার থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা আসবে। এখন কিভাবে আসবে, কিভাবে লিখবে, এটা জানার জন্য তোমাকে মানে আরো ডিটেলসে বোঝার জন্য তোমাকে এখন সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম, যে কোন অধ্যায়ের কোন অংশ পড়লে আমাদের এই অধ্যায়ের সাথে মিক্স কোশ্চেন আসলে আমরা পারবো। সো অধ্যায় 4 জীবনী শক্তি, এই জীবনী শক্তির সালোক সংশ্লেষণ এবং শ্বসনের গুরুত্ব। এই জীবনী শক্তির আমাদের দুটো টপিক, একটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ এবং হচ্ছে শ্বসন। এই দুটোর কি, এই দুটোর গুরুত্ব, এই দুটো কেন এখানে ইনক্লুড হলো, কারণ এই সালোক সংশ্লেষণের জন্য এই অধ্যায়ের যে অঙ্গাণুটা রিলেটেড সেটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। আমরা জানি যে সালোক সংশ্লেষণের স্থান হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। আর শ্বসনের জন্য যে অঙ্গাণুটা এখানে রিলেটেড সেটা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়া। সো এই কারণে আমাদের এই অধ্যায়ের কোশ্চেন লিখতে গেলে হচ্ছে গতে আমাদের অনেক সময় ক্লোরোপ্লাস্ট বা মাইটোকন্ড্রিয়ার গঠন দিল, এবং ঘতে ওই যে ক্লোরোপ্লাস্টে কোন জৈব রাসায়নিক বিক্রিয়া হয়, কোন জৈব রাসায়নিক প্রক্রিয়া হয় বা কোন শারীরতাত্ত্বিক প্রক্রিয়া হয়, সেই প্রক্রিয়ার গুরুত্ব চাইলো, ডিটেলস চাবে না। যদি ডিটেলস চাই তাহলে সেটা আসলে পুরাটাই 4 অধ্যায় রিলেটেড প্রশ্ন হয়ে যায়। বাট এই অধ্যায়ের ক্ষেত্রে মানে এই অধ্যায় ফোকাস করে যদি প্রশ্নটা আসে তাহলে আসলে সালোক সংশ্লেষণের গুরুত্ব এবং শ্বসনের গুরুত্ব পড়ে রাখলেই এনাফ। এখানে ছোট্ট করে আরেকটা কথাও বলে রাখি, সেটা হচ্ছে 4 অধ্যায়ও আসলে বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? তোমাদের কারোর যদি 4 অধ্যায় বুঝতে সমস্যা হয়, পুরো অধ্যায়টা যদি সমস্যা হয়, তাহলে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা ওয়ান শট সৃজনশীল ক্লাসটা করবা। খুব সহজভাবে কিছু কিছু অংশ পড়ে তুমি খুব পরীক্ষায় ভালোভাবে কোশ্চেনে অ্যান্সার লিখে দিয়ে আসতে পারবা, কারণ 4 অধ্যায় থেকে আসলে প্রশ্ন আসবেই বলা যায়। এবং অধ্যায় 10 থেকে সমন্বয়, এটা আমাদের অনেকের কাছে একটা ভয়ের অধ্যায়। সো ভয় পাওয়ার কিছু নাই, কারণ এই অধ্যায়ের খুবই অল্প একটা অংশ আমরা পড়বো। সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র যে স্নায়ু কোষটা আছে, এই স্নায়ু কোষের যে গঠনটা আছে, আমরা এই গঠনটা আসলে এই অধ্যায় থেকে পড়বো। এবং আরেকটা জিনিস, যে স্নায়ু কোষ কিভাবে কাজ করে, ঠিক আছে? একটা স্নায়ু কোষের সাথে আরেকটা স্নায়ু কোষ যে রিলেট হয়ে যে আমাদের একটা প্রতিবেদন সৃষ্টি করে, ঠিক আছে? মানে যার ফলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এরকম কোন একটা ঘটনা ঘটছে আমাদের সাথে, ওই জিনিসটা আমাদের পড়তে হবে। হ্যাঁ, মানে প্রতিবর্তী ক্রিয়া, অর্থাৎ স্নায়ু কোষ কিভাবে কাজ করে, এই অংশটা শুধুমাত্র ওই চ্যাপ্টারটা থেকে পড়তে হবে, বাস। তো আমাদের এটা মনে রাখতে হবে, এই অধ্যায়ের পুরোটা পড়ার পরে আমরা এই অধ্যায় থেকে যদি প্রশ্ন লিখতে চাই তাহলে অবশ্যই আমাদের এই দুটো অধ্যায়ের এই দুটো অংশ পড়তে হবে। এখন আমরা সৃজনশীল প্র্যাকটিস করলে দেখবো যে এই প্রশ্নগুলো কিভাবে এসেছে। সো প্রথম যে টাইপটা সেটা হচ্ছে আমাদের কোষীয় অঙ্গাণু টাইপ, ঠিক আছে? সো আগে দেখো প্রশ্নগুলো কি কি এসেছে। আমরা দেখতে পাচ্ছি এক্স মানে মাইটোকন্ড্রিয়া। সো মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করো, এবং ওয়াই উদ্ভিদ জীবনে ওয়াই এর গুরুত্ব বিশ্লেষণ করো। সো উদ্ভিদ জীবনে যখনই ওয়াই এর গুরুত্ব বলবা তখন কিন্তু সালোক সংশ্লেষণ অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে? কারণ এটা কিন্তু ক্লোরোপ্লাস্টের ছবি, এখানে কিন্তু প্লাস্টিডের বর্ণনা লেখা যাবে না, এই জিনিসটা মাথায় নিতে হবে। আমাদের বইতে কিন্তু 3 রকমের প্লাস্টিড আছে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। সো ক্রোমোপ্লাস্ট যে তার রং দিয়ে পরাগায়ন করে, তারপরে আমাদের লিউকোপ্লাস্ট যে খাদ্য সঞ্চয় করে মাটির নিচে, এই কথাগুলো কিন্তু এখানে লেখা যাবে না। এটা শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট ফোকাসড কোশ্চেন, এই জিনিসগুলাই তোমরা পরীক্ষায় ভুল করো। সো এই যে ক্লোরোপ্লাস্ট ফোকাস কোশ্চেন হওয়ার জন্য ক্লোরোপ্লাস্টে মূলত কিন্তু সালোক সংশ্লেষণ হয়, তাহলে সালোক সংশ্লেষণের গুরুত্বটা এখানে চাইছে, যেমনটা আমি একটু আগেই বললাম। এরপরে চলো দেখি, সেম এবার আরেকটা ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াসের ছবি দিয়ে আসছে। এইবার গ নম্বর প্রশ্নটা পড়ো, যে খাদ্য সঞ্চয় বর্ণময় ও আকর্ষণীয় করতে পি এর ভূমিকা চাইছে আমার। সো খাদ্য সঞ্চয় বর্ণময় ও আকর্ষণীয় করতে পি এর ভূমিকা যখন আমাকে বলেছে, এই জায়গাটা পি হবে, পি এর ভূমিকা যখন বলেছে
তখন আমাকে একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে ছবিটা যদিও আমাদের ক্লোরোপ্লাস্টের, বাট ক্লোরোপ্লাস্ট হচ্ছে এক ধরনের প্লাস্টিড এবং প্লাস্টিড বিভিন্ন রকম হতে পারে। সেই বিভিন্ন রকম প্লাস্টিডের বর্ণনা, তার সাথে আমার হচ্ছে খাদ্য সঞ্চয় বর্ণময় এবং আকর্ষণীয় করার যে ব্যাপারটা সেটা। ঠিক আছে, এখানে আমি একটা রিমাইন্ডার দিয়ে দিতে চাই সবাইকে, আমরা ক্লাস 10-এ পড়ছি, আমরা 10-এর বইকে ফোকাস করে পরীক্ষায় কোশ্চেনের অ্যান্সার লিখে আসবো। আমাদের গাইডে অনেক সময় ইন্টারের বই ফোকাস কোশ্চেনের অ্যান্সার থাকে, আমরা অনেক জায়গা থেকে ইন্টারের বই ফোকাস হচ্ছে পড়াশোনা করেও আসছি, বাট এই কাজগুলো আমরা ভুলেও করতে যাব না। এটা কিন্তু তোমার খাতাকে ভালোভাবে প্রেজেন্ট করবে না, উল্টা আরো খাতাটা লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ তুমি জানো না যে কোন টিচার তোমার খাতা দেখবে। আমার স্কুলের এক টিচার ছিলেন, উনি কিন্তু ইন্টারের লেখা লিখলে খুবই রাগ করতেন। ঠিক আছে, তো তুমি কিন্তু জানো না, সো তোমাকে এটার ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। আর তোমার তো এক্সট্রা ইনফরমেশন পড়ারও দরকার নাই, এটাও তো তোমার জন্য একটা প্রেশার, রাইট? সো তুমি শুধুমাত্র তোমার বইয়ের যে অংশটুকু আছে সেটুকুই কিভাবে সুন্দর করে লেখা যায় তুমি এইটার উপরে চেষ্টারত থাকো। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের তখন পয়েন্ট করে করে আমরা সেই জিনিসগুলো লিখবো। এরপরে আসি উদ্দীপকের কিউ জীবকোষের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণকারী অঙ্গাণু বিশ্লেষণ করো। সো নিউক্লিয়াসের গুরুত্ব আমাকে এখানে চেয়েছে। সো নিউক্লিয়াসের ভেতরে কি থাকে, ক্রোমোজোম থাকে, ডিএনএ থাকে, জিন থাকে, এবং জিন কি কাজ করে এই জিনিসগুলো তোমাকে এখানে লিখতে হবে। এবং আমরা জানি যে নিউক্লিয়াস সেন্টারে থাকে এবং হচ্ছে কোষের যাবতীয় কাজ করে। সো কিভাবে লিখতে হবে এটাতে আমি একটু পরে আসতেছি। এরপরে যাই, উদ্দীপকে উল্লেখিত সি এর গঠন বৈশিষ্ট্য, আমাদের সেন্ট্রোজোমের গঠন বৈশিষ্ট্য এসেছে, এবং এ এবং বি এর মধ্যে খাদ্য তৈরিতে কোনটা ভূমিকা রাখে। সো আমাদের এ এবং বি এর মধ্যে খাদ্য তৈরিতে ভূমিকা রাখে ক্লোরোপ্লাস্ট, সেই প্রশ্ন আসছে। অর্থাৎ দেখা যাচ্ছে গঠন আসে গতে এবং ঘতে আমাদের কি আসে, গুরুত্ব আসে। এরপরে এ মানে হচ্ছে কোষ প্রাচীরের গঠন চেয়েছে, বি এবং সি চিহ্নিত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, অঙ্গাণুর গুরুত্ব, উদ্ভিদ জীবনে অপরিসীম বিশ্লেষণ করো। শুধু সি না, বিও কিন্তু উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। উদ্ভিদ যদি শ্বসন না করতো উদ্ভিদ কিন্তু বাঁচতে পারতো না। উদ্ভিদ সালোক সংশ্লেষণ না করলেও বাঁচতে পারতো না, বাট শ্বসন না করলেও বাঁচতে পারতো না। তাহলে দুটোই কিন্তু আমার এখানে গুরুত্বপূর্ণ। সেম আমাদের এক্স মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা চেয়েছে, এবং ওয়াই এবং এক্স এবং ওয়াই এর কাজ পরস্পর সম্পর্কযুক্ত সেটা চেয়েছে। তার মানে সালোক সংশ্লেষণ এবং শ্বসন যে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত সেই জিনিসটা এখানে চেয়েছে। এরপরে সেম আমাদের আবারও নিউক্লিয়াসের গঠন এবং হচ্ছে কিউ এবং আর এর মধ্যে কোনটার গুরুত্ব, আমাদের এখানে হচ্ছে কিউ এবং আর এর মধ্যে পরিবেশের ভারসাম্য রক্ষায়, অবশ্যই পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের ক্লোরোপ্লাস্টের ভূমিকাটা হচ্ছে বেশি। হ্যাঁ, কারণ সালোক সংশ্লেষণ না হলে সবাই খালি অক্সিজেন নিত আর কার্বন ডাই অক্সাইড দিতই। সো সালোক সংশ্লেষণ এখানে বেশি ভূমিকা রেখেছে। দেখো সেম, মানে খালি কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। সো ওয়াই উপাদানের সমন্বয়ে গঠিত অঙ্গাণু মানে হচ্ছে ক্লোরোপ্লাস্টের যে গঠন সেটা এসেছে, এবং উদ্দীপকের ওয়াই উৎপাদিত বস্তু থেকে এক্স কিভাবে এটিপি উৎপন্ন হয়। এইখানটায় এই যে বললাম যে ম্যাক্সিমাম টাইমে আমাদের ফোর্থ চ্যাপ্টারের সাথে রিলেট করে যে প্রশ্ন আসে, এইখানে একদম আসলে ফোর্থ চ্যাপ্টার থেকেই ঘ নম্বরটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এটিপি উৎপাদন। সো আমি এটা লাল করে দিচ্ছি, এটা কিন্তু এই চ্যাপ্টারের না। সো আমরা এই চ্যাপ্টারের এটা নিয়ে এখন কথা বলবো না, আমরা যখন 4 অধ্যায় পড়বো তখন ওটা নিয়ে কথা বলবো। এরপরে হচ্ছে সেম আবার করেছিল তার চিত্রসহ গঠন ব্যাখ্যা করো। উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করেছিল, অর্থাৎ আমাদের হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন এবং হচ্ছে শফিকের অঙ্গাণু দুটি কিভাবে শক্তি সরবরাহ করে, একটা মাইটোকন্ড্রিয়া একটা ক্লোরোপ্লাস্ট, দুটোই কিভাবে শক্তি সরবরাহ করে সেটা বলেছে। বংশগতি উপাদান বহনকারী অংশের ব্যাখ্যা মানে আমাদের নিউক্লিয়াসের ব্যাখ্যা, এবং ভারসাম্য রক্ষায় আবারও ক্লোরোপ্লাস্টের ভূমিকা চেয়েছে। এখন আসি সৃজনশীল লেখার কৌশল। তাহলে আমরা এতক্ষণ যে প্রশ্নগুলো দেখলাম এই প্রশ্নগুলোর মধ্যে প্রথমে ছিল গঠন। সো আমরা আগে চলে যাই যে আমরা কিভাবে গঠন লিখব। প্রথমে সুন্দর করে আমরা প্রথম অংশটাই অনেকে লিখতে বুঝি না, যে উদ্দীপকের পি অঙ্গাণুটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এখন মাইটোকন্ড্রিয়ার কিন্তু তুমি ইংলিশটাও জানো, সো ইংলিশটা ব্র্যাকেটে দাও। আবার তুমি যদি জানো যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্লুরাল এবং মাইটোকন্ড্রিয়ন হচ্ছে সিঙ্গুলার, সেটাও তুমি উল্লেখ করো যে একবচনে কি বহুবচনে কি। ঠিক আছে, এভাবে আগে উদ্দীপকের অঙ্গাণুটা যে ক্লোরোপ্লাস্ট এটা তুমি আগে একটা জাস্টিফিকেশন দাও, যে হ্যাঁ যদি ছবি থাকে অত জাস্টিফিকেশন দেওয়ার কিছু নাই, বাট এরকম যদি আমাদের হচ্ছে একটা উদ্দীপক টাইপ অফ থাকে তাহলে কিন্তু জাস্টিফিকেশন দেওয়ার আছে,
যে হ্যাঁ এই অংশটাতে কেন আমি ওটাকে ক্লোরোপ্লাস্ট বা কেন আমি ওটাকে মাইটোকন্ড্রিয়া বললাম। তো সো জাস্টিফিকেশন দিলা। এরপরে তুমি হচ্ছে গঠন বর্ণনা করবা, যে উদ্দীপকের এই অঙ্গাণুটা বা মাইটোকন্ড্রিয়ার গঠন নিম্নে বর্ণনা করা হলো। এরপরে তুমি চেষ্টা করবা চিত্রটা আঁকতে, যেন টিচার বুঝতে পারে যে হ্যাঁ তুমি চিত্র দেখেই বর্ণনাটা আসলে দিয়েছো। তো তুমি যে চিত্র আঁকলা, আমরা যখন মাইটোকন্ড্রিয়ার ছবি দেখি, আমরা ছবিতে যা যা চিহ্নিত করেছি আমরা বর্ণনাতেও তাই লিখবো। ওকে, যেমন আমরা ছবিতে যদি আবরণী চিহ্নিত করি, তাহলে সেই আবরণী যে দুইটা আবরণী আছে, একটা বহি আবরণী বহিস্তর, আর একটা হচ্ছে অন্ত আবরণী বা অন্তঃস্তর, তাহলে সেটা সেভাবে লিখবো। অর্থাৎ মাস্ট এরকম পয়েন্ট করে তার আন্ডারে ডেসক্রিপশনটা লিখবো। ডেসক্রিপশন আমরা সবসময় কি ফলো করব? চিত্র দেখে ডেসক্রিপশন ফলো করব। সেম আমাদের যদি ক্লোরোপ্লাস্ট আসে, ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে এখানে ইভেন দেখো থাইলাকয়েড ও গ্রানাম দুইটা একসাথে করা, একসাথে করবা না, এটাও আলাদা করে ফেলবা, যে আলাদাভাবে বর্ণনা। বইতে নিউক্লিয়াসের বর্ণনাটা ঠিক যেভাবে আছে, নিউক্লিয়াসের বর্ণনাতে যেভাবে আমাদের চারটা অংশ আলাদা আলাদা করে দেওয়া আছে, আমরা চেষ্টা করব ওইভাবে বর্ণনাটা লিখতে। এখন আসি, তাহলে আমরা বুঝে গেলাম যে এই পাঁচটা অঙ্গাণুর বর্ণনা আসলে আমরা হচ্ছে চিত্র সহ গঠনটা কিভাবে লিখব। এখন আসি আমাদের গুরুত্ব কিভাবে লিখব। একটা জিনিস তুমি মাথার মধ্যে ঢুকায় নাও, গুরুত্ব বলতে তো আমি মূলত বুঝাইতে চাচ্ছি মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের গুরুত্বই। সো একটা জিনিস তুমি মাথার মধ্যে ঢুকায় নাও, যে জিনিসগুলো তোমার কোশ্চেনে মাস্ট থাকতে হবে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ বলো, তো আমি লিখে দিচ্ছি তোমাদের, সালোক সংশ্লেষণ বা আমার শ্বসন, তুমি যাই বলো না কেন, এই দুটোর কি থাকতে হবে? সংজ্ঞা থাকতে হবে, এই দুটোর বিক্রিয়া থাকতে হবে গুরুত্বর মধ্যে। ঠিক আছে, মনে করো পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্লোরোপ্লাস্ট কি ভূমিকা রাখে। সো তুমি যে লিখতেছো যে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে, যে ক্লোরোফিল সূর্যের আলোকে শোষণ করে খাদ্য তৈরি করতে পারে, এবং এই প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। এবার তুমি হচ্ছে সালোক সংশ্লেষণ কাকে বলে লিখবা, সালোক সংশ্লেষণের বিক্রিয়া লিখবা। তারপরে আরেকটা জিনিস তুমি মাস্ট লিখবা, যে উৎপাদিত বস্তু এবং গৃহীত বস্তু। এটা বলতে আমরা কি বুঝাই? আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কথা যদি আমি এখানে বলি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদিত বস্তু হচ্ছে অক্সিজেন C6H12O6, মানে হচ্ছে কি আমাদের গ্লুকোজ। ঠিক আছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এটা হচ্ছে উৎপাদিত বস্তু, আর গৃহীত বস্তু কি? কার্বন ডাই অক্সাইড। পানিও আছে, বাট এটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা মাস্ট থাকতে হবে আবার। এরপরে হচ্ছে কিভাবে শক্তি উৎপন্ন করছে সেই ব্যাপারটাও থাকতে হবে। শক্তি উৎপন্ন, তো শ্বসনের ক্ষেত্রে কতটুকু শক্তি উৎপন্ন হয়, কিভাবে কি হয় সেটা লিখবা। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে শক্তিটা কিন্তু উৎপন্ন হচ্ছে না, শক্তিটা কিন্তু জমা থাকছে, সেই কথাটা লিখতে হবে। অর্থাৎ গ্লুকোজ যে আমাদের পরবর্তীতে শক্তি উৎপাদন করতে পারে, এবং এই গ্লুকোজ যে আমাদের সালোক সংশ্লেষণের মাধ্যমে আমরা পেয়েছি, এই কথাটা তোমাকে মেনশন থাকতে হবে। তুমি এই স্টেপগুলো লেখার পরে তারপরে তুমি বলবা যে পরিবেশের ভারসাম্য কিভাবে আমার সালোক সংশ্লেষণ রক্ষা করলো। মানে এরপরে তোমার প্রশ্ন যাই আসুক না কেন, মানে এটা ফিক্সড, যে প্রশ্নই আসুক তোমাকে এই অংশটা লিখতে হবে। হ্যাঁ, এরপরে তোমার যেই প্রশ্নই আসুক না কেন সেটার সাথে রিলেট করে তুমি ওইখানে 3টা থেকে 4টা পয়েন্ট লিখবা। যেমন পরিবেশের ভারসাম্য রক্ষায় আসলে সেটার সাথে তুমি লিখলা যে হ্যাঁ আমাদের হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে হচ্ছে অক্সিজেন উৎপাদিত হয় এবং কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়, কারণ কার্বন ডাই অক্সাইড আমার হচ্ছে শ্বসনের মাধ্যমে আবার উৎপাদিত হয়েছিল। তারপরে সূর্যের আলোক শক্তিকে অন্য কোনো প্রাণী হচ্ছে নিতে পারে না নিজের শরীরের মধ্যে, শুধুমাত্র আমাদের উদ্ভিদই নিতে পারে, বা এই ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ক্লোরোফিল আছে সেই নিতে পারে। এরকম করে তুমি জাস্ট 3-4টা পয়েন্ট লিখে লাস্টে তোমার জিনিসটা তুমি জাস্টিফিকেশন দিয়ে দিবা। আমরা যদি আগের প্রশ্নগুলোতে যাই, এই যে উদ্দীপকের অঙ্গাণু দুটি কিভাবে শক্তি সরবরাহ করে,
এই প্রশ্নতেও সেম, তোমাকে অঙ্গাণু দুটির নাম, কোন অঙ্গাণুতে কি ঘটে সেটা লিখে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাঝে এই পয়েন্টগুলো, শ্বসনের মাঝে এই পয়েন্টগুলো লিখলেই তোমার কিন্তু কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে, কারণ তুমি লাস্টে কিন্তু লিখে দিচ্ছ যে শক্তি কিভাবে উৎপন্ন হয়। আবার তুমি আরো কোশ্চেনে দেখো যে তোমার যে কোশ্চেনে তুমি দেখো কোনটার হচ্ছে ভারসাম্য অধিক, তুমি সেম প্রসেস যদি ফলো করো, যে তুমি সালোক সংশ্লেষণ বা শ্বসন দুটোই লিখলা, লিখার পরে তুমি লিখলা যে পরিবেশের ভারসাম্য রক্ষায় আসলে সালোক সংশ্লেষণ বেশি ভূমিকা পালন করছে কেন, সেটা তুমি লিখে দিলা। তারপরে এই এক্স এবং ওয়াই এর কাজ পরস্পর সম্পর্কযুক্ত, আবারও সেম প্রসিডিউর, তুমি এক্স এ কি কাজ হচ্ছে, ওয়াই এ কি কাজ হচ্ছে লিখে, এই যে উৎপাদিত বস্তু গৃহীত বস্তু লিখছো না, ওটা দিয়ে তো বোঝা যায় যে তুমি লিখবা যে উপরোক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদিত বস্তুই আমাদের শ্বসন প্রক্রিয়ার গৃহীত বস্তু, কারণ তুমি আবার বিক্রিয়াও লিখছো, তুমি আবার ওই উৎপাদিত গৃহীত বস্তুও লিখছো, সো এটা তো খুবই অবভিয়াস। তাহলে একটা কিন্তু প্রশ্নের যে একটা মানে সুন্দর একটা এক্সপ্লানেশন, সুন্দর একটা মাথার মধ্যে লেখার যে টেকনিক, সেটা কিন্তু তোমার হয়ে থাকলো। ঠিক আছে, আশা করি এবার যে প্রশ্নই আসবে তুমি পারবা। তার জন্য তোমাকে কি করতে হবে, এই দুটো জিনিসের একটু সংজ্ঞাটা আর বিক্রিয়াটা মুখস্থ করতে হবে। আর বিক্রিয়াটা, এই দুটো জিনিস তুমি মনে রাখতে পারো, তাহলে বাদ বাকিগুলো তুমি সবকিছু এমনিই লিখতে পারবা, রাইট? তাহলে দেখো আমরা কিন্তু খুব সুন্দর করে কোষীয় অঙ্গাণুর পার্টটা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা চলে আসি উদ্ভিদ টিস্যুর কাছে। উদ্ভিদ টিস্যুর কাছে প্রথমে লেখা আছে আকার, আকৃতি এবং গঠনে অভিন্ন উদ্ভিদ টিস্যু, তার মানে আমাদের সরল টিস্যুর কথা বলছে। সো সরল টিস্যুর মধ্যে এখানে বি যেটা কোলেনকাইমা, সেই কোলেনকাইমার গঠনগত বৈশিষ্ট্য চিত্রসহ ব্যাখ্যা করতে বলছে। আর এ, বি এবং সি টিস্যুর গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে, অর্থাৎ কাজ চাইছে, অর্থাৎ একটাতে গঠন চাইছে একটা প্রশ্ন, একটা প্রশ্ন আমার কাজ চাইছে। আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের জটিল টিস্যু রিলেটেড। এখানে আমাদের ওয়াই যেটা নিম্ন পার্শ্বমুখী পরিবহন করে থাকে এবং এক্স হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন করে থাকে। এক্স হচ্ছে আমার জাইলেম এবং ওয়াই হচ্ছে আমার ফ্লোয়েম। সো ওয়াই যেটা ফ্লোয়েমের প্রথম টিস্যুর প্রথম কোষটির বৈশিষ্ট্য লিখো, মানে ফ্লোয়েমের আমাদের যে সঙ্গী কোষ আছে সেটার বৈশিষ্ট্য আমাদের লিখতে বলেছে। এবং উদ্দীপকের টিকে থাকার জন্য এক্স এবং ওয়াই টিস্যুর ভূমিকা মূল্যায়ন করো। ওই যে বললাম যে কমপ্লিট ভাবে আসবে, কখনো ট্রাকিডের গুরুত্ব, ভেসেলের গুরুত্ব এভাবে আসবে না, জাইলেম এবং ফ্লোয়েমের একসাথে গুরুত্ব আসছে। তো চলো দেখে নিই এটা আমরা কিভাবে মনে রাখবো এবং কিভাবে পরীক্ষার হলে লিখবো। তো প্রথমে আমরা সরল টিস্যুর কাছে আসি। সরল টিস্যু মনে রাখার জন্য কিচ্ছু না, জাস্ট আমরা এই ছকটা ফলো করব। বৈশিষ্ট্য, পার্থক্য পরীক্ষায় কিন্তু আসতে পারে, বৈশিষ্ট্য আসলে কিভাবে লিখবো সেটা বলে দিই। পার্থক্য আসলে তো এইভাবে, এটা কিন্তু কমপ্লিট পার্থক্য না। আমি যদি দেখাই তোমাদের, আমি এখানে 1 2 3 4 5টা পার্থক্য লিখেছি। এছাড়াও অবস্থান, মানে তুমি কোলেনকাইমা কে কোথায় পাবা, প্যারেনকাইমা কে কোথায় পাবা সেটা, এবং কাজ এবং চিত্র, এগুলো সবই কিন্তু এটার পার্থক্য বা বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। বৈশিষ্ট্য আসলে মাস্ট চিত্রটা আঁকতে হবে। কোন চিত্রটা আপু? এই চিত্রটা। যদি তিনটা আসে তিনটা চিত্র এঁকে দিবা, যদি শুধু প্যারেনকাইমা আসে তাহলে শুধু এই ছবিটা আঁকবা। এবং এই ছবি দিয়ে কিন্তু অনেক কিছু মনে রাখা যায়, বাট তারপরও তোমার মানে তোমার জন্য আমি এটা খুব সুন্দর করে লিখে এনেছি। এখন মনে করো বৈশিষ্ট্য আসছে, কিভাবে লিখবা? প্যারেনকাইমার বৈশিষ্ট্যগুলো নিচে বর্ণনা করা হলো। 1 কোষীয় অবস্থা কোলন, এদের কোষীয় অবস্থা জীবিত, অর্থাৎ এরা সজীব কোষ দাঁড়ি। মনে কিন্তু রাখতেছো শুধু জীবিত, বাট লেখার সময় একটু ইলাবোরেটলি লিখতে হবে। প্রোটোপ্লাজম, এদের প্রোটোপ্লাজম উপস্থিত এবং প্রোটোপ্লাজম অনেক সজীব, কারণ তুমি একটু আগে বললা জীবিত, জীবিত প্রোটোপ্লাজম তো সজীব হবে। কোষ প্রাচীর, এদের কোষ প্রাচীর পাতলা, কারণ এখানে কোনো ধরনের রাসায়নিক পদার্থ পরবর্তীতে আর জমা হয় না। কোষ প্রাচীরের উপাদান, এদের কোষ প্রাচীর পাতলা হওয়ায় এদের কোষ প্রাচীর শুধুমাত্র সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে দেখো তুমি কিন্তু মনে রাখতেছো একটা শব্দ, বাট তুমি লেখার সময় কিন্তু তোমাকে এইটুকু স্মার্ট হতে হবে যে তুমি যেন ওইটুকু লিখতে পারো। আন্তঃকোষীয় ফাঁক, এই কোষগুলোর, এই টিস্যুর কোষগুলোর মাঝে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতে দেখা যায়। অবস্থান, বই থেকে এটা দেখে নিবা। কাজ এবং হচ্ছে চিত্র। সো এইভাবে কিন্তু তুমি সুন্দর করে প্যারেনকাইমার বৈশিষ্ট্য লিখে আসতে পারবা। তোমাকে জাস্ট এই শব্দগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে এবং অবশ্যই ছবি সহ। আচ্ছা, এইবার চলে আসি আমাদের জটিল টিস্যুর কাছে। সো জটিল টিস্যুর কাছে আমাদের যে সমস্যাটা প্রথমে হয় গঠনের ক্ষেত্রে সমস্যা, এরপর আমরা কাজে আসি।
সো গঠনের ক্ষেত্রে কি সমস্যা হয়? আপু ট্রাকিডের গঠন পড়লে ভেসেলের গঠন ভুলে যাই, ভেসেলের পড়লে ট্রাকিড ভুলে যাই। তো চলো দেখি এই সমাধান আমরা কিভাবে করব। মনে করি পরীক্ষায় ট্রাকিডের বর্ণনা এসেছে, সবাই এটা তো জানোই, ছবি তো মাস্ট রাখতেই হবে। সো তোমরা এই ছবিটা আগে কি করবা? এঁকে নিবা। এই ছবিটা আগে এঁকে নিবা, মানে আঁকা প্র্যাকটিস করে মাথার মধ্যে রাখবা। রাখছো? ফাইন। এখন তুমি তো জানো যে ট্রাকিড দেখতে এইরকম টাইপের একটা পেঁচানো টাইপ অফ জিনিস। তাহলে তুমি কি লিখতে পারো না যে ট্রাকিড হচ্ছে একটা লম্বা, দেখো তো লম্বা কোষ, আকার কেমন এবং এর প্রান্তগুলা কেমন? এর প্রান্তগুলা যেরকম কি ভোঁতা, কিন্তু এই প্রান্তগুলো কি সুচালো না, সূচের মতো না। এবং এর গায়ে কি অসংখ্য কি দেখা যাচ্ছে? অসংখ্য কূপ দেখা যাচ্ছে না। এবং এই কূপের মধ্য দিয়ে আমার কিন্তু কি চলাচল করে বলো তো? এটা তো জাইলেম। তাহলে জাইলেমের মধ্যে দিয়ে পানি চলাচল করে। আমরা জানি যে জাইলেম হচ্ছে মূল থেকে পানি পাতায় ওঠায়। তাহলে তুমি সেটাই লিখবা যে কূপের মধ্য দিয়ে পানিগুলো খুব সুন্দর করে আমার চলাচল করতে পারে। অর্থাৎ এখানে যা দেখতেছো সেটাই তুমি লিখবা। তুমি একবার রিডিং পড়বা, কিন্তু তুমি এটা মনে রাখতে যাবা না। তোমার মাথার মধ্যে এটা থাকবে যে আমার বর্ণনা হবে চিত্র ফোকাসড, আমার বর্ণনা হচ্ছে বই ফোকাসড হবে না। এরপর তুমি যদি এখানে একটু দেখো যে কোষ প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়। এখানকার কোষ প্রাচীরটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই হচ্ছে আমার এটা পুরু করে রাখা আছে। তার মানে যেহেতু এটা একটু পুরু করে রাখা আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটার এখানে কিছু আমাদের কোষ প্রাচীরের লিগনিন জমা হতে পারে। আর বেশি লিগনিন জমা হলে আবার কি হয়? কোনো কিছু বন্ধ হয়ে যায়। তো তুমি এই জিনিসগুলো জাস্ট ছবি ফোকাসড করে পড়বা। তোমার এই ট্রাকিড বলো, ভেসেল বলো, গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে ট্রাকিড আর ভেসেল। প্যারেনকাইমাটা গুরুত্বপূর্ণ, মানে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার গুরুত্বপূর্ণ না। বাট তারপরেও যদি কখনো জাইলেম প্যারেনকাইমা বা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা এগুলো আসে, তুমি প্যারেনকাইমা টিস্যুর যে বৈশিষ্ট্য জানো সেগুলো লিখে দিলেই আসলে হয়ে যাবে। এরপরে আমাদের প্রথম যে কোষটা দেখো, এটাতে আছে সিভ কোষ, তারপর হচ্ছে সঙ্গী কোষ। সো এই যে আমাদের সিভ কোষ, এই ছবিটা ভালো করে মাথায় ঢুকায় নিতে হবে। পরীক্ষা আসলে এই ছবি থেকে সৃজনশীলও আসে, আবার এই ছবিটা ফ্লোয়েম মানে জাইলেম ফ্লোয়েম এর যখন আমাদের বর্ণনা আসছে যে এই টিস্যুর হচ্ছে আমাদের বর্ণনা লিখো, কাজ লিখো, তখনও কিন্তু এই জিনিসটা আমাদের সুন্দর করে আঁকা জানতে হবে। এই ছবিটা সহ, এই ছবিটা আসলে আমরা অনেকে বুঝতে পারি না এটা কিসের ছবি আসছে। তো ছবিটাকে একটু ভালোভাবে ফোকাস করো। এটা কিন্তু উদ্দীপকে দিয়ে আসবে, হ্যাঁ। আর উদ্দীপকে আসলেও তোমাকে আঁকতে হবে, কারণ উদ্দীপকে কিন্তু এত কিছু চিহ্নিতকরণ করা থাকবে না। তো তোমরা এটা কিভাবে মনে রাখবে আমি একটু বলে দিই। দেখো, মাঝের যে নলের মতো অংশটা দেখতেছো, যেটাতে কোনো নিউক্লিয়াস নাই, সেটা আসলে সিভ নল। কিভাবে মনে রাখবা? এটা তো একটা নল, এটা তো কোষ না, কোষের নিউক্লিয়াস থাকে, তাই না? সো নলের মতো অংশটা হচ্ছে সিভ নল। আর এর সাইডে যে কোষগুলো আছে, এর সাইডে একদম সাথে লাগানো যে কোষটা, সেটা হচ্ছে আমাদের সঙ্গী কোষ। আর যেটা আমাদের এই সাইডে এবং এই সাইডে আসে সেটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। আমি বলছিলাম না যে প্যারেনকাইমার কোষের মাঝে এই যে আমাদের যে এরকম ফাঁকা ফাঁকা জায়গা থাকতে পারে, সেটা ওইখানে রইছে। তাহলে এইটা আমাদের ফ্লোয়েম প্যারেনকাইমা। এবং সিভ নলে এরকম হচ্ছে প্লেট থাকতে দেখা যায়। আপু ফ্লোয়েম ফাইবার কই? ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে আরো পরে হয়, এই কারণে এটা এখানে দেখানো হয় নাই। ঠিক আছে? সো এটাও সেম, যেরকম সিভ কোষের বর্ণনা যদি আসে বা সিভ নল যেটা, সেটার বর্ণনা যদি আসে, তাহলে এটা নলের মতো একটা অংশ, একটার পর একটা সজ্জিত হয়ে আমাদের নলগুলো কমপ্লিট করে। এবং এখানে কিছু প্লেট থাকে, যে প্লেটের মাধ্যম দিয়ে আমাদের হচ্ছে এই খাদ্যবস্তুগুলো চলাচল করতে পারে। তাহলে আমরা অবশ্যই এই লেখাটা বললামই, তোমরা জাস্ট রিডিং পড়ে যেটা মনে রাখতে পারবা শুধু সেটুকুই মনে রাখবা। আচ্ছা, আর যারা বেশি মনে রাখতে পারো তাদের জন্য তো বোনাস, ওরা বেশি মনে রাখবা, সমস্যা নাই। এখন চলে আসি আমাদের হচ্ছে কাজের ক্ষেত্রে। তাহলে আমি যেটা বারবার বলতেছি, আমাদের দুটো করে কোষ পড়বো। জাইলেম থেকে আমাদের কি পড়বো? ট্রাকিড এবং ভেসেল। ফ্লোয়েম থেকে আমাদের পড়বো সিভ মানে সিভ কোষ এবং হচ্ছে সঙ্গী কোষ, মানে সিভ নল এবং হচ্ছে সঙ্গী কোষ। এই দুটো বেশি ইম্পর্টেন্ট। এই 2-2-4টা পড়বো এবং এই 2-2-4টার অবশ্যই ছবি সহ শিখবো। প্যারেনকাইমা কোষগুলো আমরা চাইলে এই পর্যায়ে পরীক্ষার আগ মুহূর্তে যেহেতু, সো আমরা এটা এখন স্কিপ করতে পারবো। এবং কাজ আসলে আমরা একটা ছবি মাস্ট এঁকে আসবো। খুব সহজ ছবিটা কিন্তু, হ্যাঁ, খুব সহজ ছবিটা। এখানে আমি একটু বড় করে এঁকে ফেলছি, আমাদের গাছের কাণ্ড একটু বড় হয়ে গেছে, বাট সমস্যা নাই, তুমি বুঝাইতে পারলেই হবে। সো একটু খেয়াল করো,
আচ্ছা, আমি আর একটু মূল দিয়ে নিই, মূল দিয়ে নিলাম এরকম। এই পরিবহনটা হচ্ছে জাইলেম পরিবহন। এবং এখান থেকে যে পানি মানে খাবার তৈরি হলো, খাবারগুলো সব দিকে পরিবহন হবে, তীর চিহ্নগুলো সব দিক বরাবর থাকবে, সেটা হচ্ছে আমাদের ফ্লোয়েম পরিবহন। দেখো, মূল থেকে পানি পাতায় যাবে, এটা কিন্তু শুধু ঊর্ধ্বমুখী পরিবহন। কিন্তু পাতায় সূর্যের আলোর উপস্থিতিতে যে খাবারটা আমার তৈরি হলো, সেই খাবারটা যদি উপরের পাতায় তৈরি হয়, উপরের পাতা আমাদের হচ্ছে আরো উপরের পাতার দিকে পাঠাবে, নিচের পাতা নিচের দিকে পাঠাবে, এবং মাঝের পাতাগুলো উপরে এবং নিচে সব দিকে পাঠাবে। অর্থাৎ সবচেয়ে কাছের পজিশনকে ও ফুড সাপ্লাই দিবে। আমরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এই পানির সাহায্যে যে খাবারটা তৈরি করলাম, সেই খাবারটা ফ্লোয়েম সাপ্লাই দেয়। এবং সাপ্লাই কিভাবে দেয়? উপরের পাতা উপরের দিকে, নিচের পাতা নিচের দিকে, মানে নিচের পাতা মূল এবং কাণ্ডকে, এবং মাঝের পাতা সব দিকে দেয়। তুমি পরীক্ষায় এই ছবিটা মাস্ট আঁকবা জাইলেম এবং ফ্লোয়েমের কাজ আসলে। এবং এই যে এই সৃজনশীলে যে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা লেখা ছিল, ঊর্ধ্বমুখী পরিবহন, নিম্ন এবং পার্শ্বমুখী পরিবহন। ঊর্ধ্বমুখীও হয় এখানে, বাট নিম্ন এবং পার্শ্বমুখী বেশি হয়। এই পরিবহনটা আমার ফ্লোয়েম করে, এই কথাটা তুমি মাস্ট এইভাবে পারলে ছক করে লেখার চেষ্টা করবে। এটা হচ্ছে মানে খাতার কোয়ালিটিকে অনেক ইনহ্যান্স করবে। এবং এরপরে যেটা আছে যে এক্স এবং ওয়াই টিস্যুর ভূমিকা উদ্ভিদের টিকে থাকার জন্য যেটা বলতেছে, সেটার ক্ষেত্রে তোমার সালোক সংশ্লেষণের পয়েন্ট আনতে হবে, যে সালোক সংশ্লেষণের জন্য যে পানি সেটা কিন্তু এই সাপ্লাই দিচ্ছে, আবার সালোক সংশ্লেষণের যে খাবার সেও কিন্তু উদ্ভিদের সব জায়গায় এই টিস্যুই সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে? তাহলে এবং এখানে খুবই ভালো হয়, আমি আবার একটু বইতে যাই, এই ছবিটা এবং জাইলেমের আর একটা হচ্ছে মানে একসাথে করে সবার মধ্যে একসাথে করে একটা ছবি আছে, জাইলেমের সবার মধ্যে একসাথে করে একটা ছবি আছে, সেটা হচ্ছে আমাদের এই ছবিটা। এই ছবিতে এত কোষ আঁকতে হবে না, জাস্ট একটু খেয়াল রাখতে হবে প্রোটোজাইলেম, প্রো মানে আগে আসছিল এই জন্য ছোট জাইলেম, আর মোটা জাইলেম মানে হচ্ছে মেটাজাইলেম, এই মেটাজাইলেমটা হচ্ছে বড়, ও হচ্ছে ওই দিকে থাকে। জাস্ট এই ছবিটা হালকা করে এঁকে দিলে হবে, এত কোষ দিয়ে আঁকতে হবে না, জাস্ট প্রোটোজাইলেম আর মেটাজাইলেমটা ঠিকমতো চিহ্নিত করলে হবে। আর যেটা আমি বললাম জাইলেমের জন্য যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে আমাদের ট্রাকিড, সো ট্রাকিডের এবং ভেসেল, এই ভেসেল নিটামে থাকে। সো অনেক সময় প্রশ্নে মানে উদ্দীপকে দিয়ে দিতে পারে নিটামে থাকে এমন কোষের আমার হচ্ছে বর্ণনা লিখো। সো এই জন্য আমাদের আবার ভেসেলটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যাই করো না কেন ছবি আঁকাটা মাস্ট তোমরা শিখবে। তাহলে এই ছিল আমাদের উদ্ভিদ টিস্যুর অংশ। এখন আমরা প্রাণী টিস্যুর অংশে চলে যাব। সো প্রাণী টিস্যুর অংশের প্রথম যেটা আমরা দেখছি সেটা আমাদের স্নায়ু কোষের কথা বলছে, এবং স্নায়ু কোষ হচ্ছে মানে প্রাণীদেহ সচল এবং কর্মক্ষম রাখতে উদ্দীপকের টিস্যুর ভূমিকা অপরিসীম। তাহলে উদ্দীপকে আমাদের প্রাণীদেহে বিশেষ ধরনের টিস্যু রয়েছে যা উদ্দীপনা গ্রহণ করে এবং তা বিশ্লেষণের মাধ্যমে পেশিগুলোকে কাজের নির্দেশ দেয় এবং স্মৃতিকে সংরক্ষণ করে। তাহলে এখানে আমাদের স্নায়ু কোষের গঠন এবং প্রাণীদেহ সচল এবং কর্মক্ষম রাখতে উদ্দীপকের টিস্যু মানে উদ্দীপকের যে আমাদের হচ্ছে স্নায়ু টিস্যু আছে এবং পেশি টিস্যু আছে, এই স্নায়ু টিস্যু কিভাবে পেশি টিস্যুকে চালনা করে সেই অংশটা কিন্তু আমার এখানে লিখতে হবে, যেটা আমাদের 10ম অধ্যায়ের পড়ার একটা ব্যাপার। উদ্দীপকের জেড এর গঠন বর্ণনা করো, সেম স্নায়ু টিস্যুর গঠন বর্ণনা আবার এসেছে। এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটির ভূমিকা অধিক মানবদেহ সুরক্ষায়? এখানে আমাদের লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার মধ্যে শ্বেত রক্তকণিকা যে ফ্যাগোসাইটোসিস করে সেই প্রক্রিয়ার বর্ণনাটা এখানে থাকতে হবে। সেম আবার আমাদের স্নায়ু টিস্যুর গঠন এসেছে এবং হচ্ছে 2 এর কার্যকারিতায় 1 এর প্রভাব মানে পেশি টিস্যুকে কিভাবে স্নায়ু টিস্যু চালনা করে এই অংশটা এখানে এসেছে। তো এই অংশটা আমি এখানে পড়াচ্ছি না যেহেতু এটা 10ম অধ্যায়ের পড়াশোনার বিষয়। আমরা এখানে যে অংশটা আগে পড়বো সেটা হচ্ছে স্নায়ু টিস্যুর গঠন। স্নায়ু টিস্যুর গঠন আসলে অবশ্যই ছবিটা আঁকতে হবে, ছবিতে সবগুলো অংশ মাস্ট চিহ্নিত করতে হবে। ছবির বর্ণনায় মূলত 2টো অংশ, দেহকোষ এবং প্রলম্বিত অংশ। তো দেহকোষের বর্ণনা আলাদা করে লিখতে হবে এবং প্রলম্বিত অংশের মধ্যে আবার যে অ্যাক্সন এবং ডেনড্রন আছে সেটার বর্ণনা আবার আলাদা করে লিখতে হবে। এখানে অনেক বেশি বর্ণনা আছে স্লাইডে লেখা,
এত বর্ণনা লেখার দরকার নাই, তুমি জাস্ট ছবি লিখবা, পয়েন্টগুলো খেয়াল করো। যেরকম তুমি যদি অ্যাক্সন লিখো, অ্যাক্সনের ক্ষেত্রে দেখো এখানে আলাদা আলাদা করে পয়েন্ট আছে, র্যানভিয়ারের নোড, মাইলিন, তারপরে হচ্ছে তোমার নিউরিলেমা, এই কথাগুলো সব আলাদা আলাদা পয়েন্টে যাবে। যেরকম নিউরিলেমা জাস্ট এটা লিখতে হবে, অ্যাক্সনের পাতলা আবরণকে নিউরিলেমা বলে জাস্ট। তারপরে মাইলিন, মাইলিন হচ্ছে নিউরিলেমা এবং অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলের স্নেহ পদার্থ। বাস এইটুকু, মানে জাস্ট জিনিসটা কি সেটুকু লিখলেই হবে, এত ডিটেলস এত বৃহৎ কিছু লেখার দরকার নাই। এবং সাথে অবশ্যই সুন্দর করে বড় করে, অবশ্যই স্নায়ুকোষের যে ছবিটা, এটা কিন্তু বেশ বড় একটা ছবি, তো অবশ্যই কিন্তু এটা বড় করেও আঁকতে হবে। তো এই ছিল আমাদের হচ্ছে স্নায়ুকোষ। ওয়াই এর অবস্থিত পেশির গঠন বর্ণনা করো। স্নায়ুকোষের গঠন বর্ণনা আমরা শিখলাম যে স্নায়ুকোষের গঠন বর্ণনা কিভাবে পরীক্ষা আসলে চিত্রসহ লিখবো। এখন আমরা চলে যাই পেশি টিস্যুর কাছে। তো আমাদের 3 রকমের যে পেশি টিস্যু আছে, সেম আমরা আবারও এটা হচ্ছে ছক করে মনে রাখবো, পার্থক্য করে মনে রাখবো। পরীক্ষায় যদি বৈশিষ্ট্য আকারে আসে তাহলে আমাদের এই পয়েন্টটা দিয়ে পয়েন্টের আন্ডারে সেটা হচ্ছে লিখে দিব, এবং ছবি মাস্ট রাখতে হবে। কোন ছবি আপু? এই ছবি, চিহ্নিত করণ সহ ছবি মাস্ট রাখতে হবে। এবং এখানে আমার 1 2 3 4 5 6 7টা পয়েন্ট আমি লিখেছি, এর বেশিও অনেক পয়েন্ট হয়, যেরকম হচ্ছে আমার এটা এদের কাজ করার কিভাবে ক্ষমতা, এই জিনিসগুলো আমি এখানে ইনক্লুড করিনি, তোমরা কিন্তু এটাও লিখে নিতে পারো। লাস্টে সংকোচন এবং প্রসারণ ক্ষমতার পয়েন্টটাও ইনক্লুড করি নাই, জাস্ট তোমাদের দেখানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করেছি। কিন্তু তোমরা অবশ্যই এই জিনিসটা এভাবেই মাথার মধ্যে রেখে পরীক্ষা হলে যাবে। তো এই যে দেখো, সে অনেক সময় এটা ছিল আমাদের প্রাণী টিস্যুর মধ্যে। তাহলে প্রাণী টিস্যুর মধ্যে আমরা যে জিনিসটা দেখলাম যে স্নায়ুকোষের গঠন এবং এই 3 রকমের পেশি টিস্যুর কোষের গঠন আমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। বাট স্নায়ুকোষের প্রশ্ন আসলে আরেকটা প্রশ্ন, যে স্নায়ু টিস্যু কিভাবে পেশি চালনা করে, এই প্রশ্নটা আমাদের 10 অধ্যায় থেকে মাস্ট শিখে নিতে হবে। ওকে, আচ্ছা, এবার আমাদের উল্লেখিত এক্স এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, অর্থাৎ নিটামে প্রাপ্ত জটিল টিস্যু যেটা, সেটার হচ্ছে বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলেছে, মানে ভেসেলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলেছে। এবং ওয়াই যেটা অ্যাক্সন এবং ডেনড্রনের সমৃদ্ধে, মানে হচ্ছে আমাদের স্নায়ু কোষ কিভাবে হচ্ছে সমন্বয় সাধন করে, আবারও সেম 10 অধ্যায়ের কোশ্চেন চলে আসছে। কিন্তু আমরা যদি খেয়াল করি এই প্রশ্নের উপরের অংশটা উদ্ভিদ টিস্যু থেকে এবং নিচের অংশটা প্রাণী টিস্যু থেকে, তার মানে আমাদের উভয় টিস্যু মিক্স কোশ্চেনও আসতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি উভয় টিস্যু মিক্স কোশ্চেন আবার এসেছে, আমাদের ফ্লোয়েমের ছবি এসেছে, এখান থেকে হচ্ছে ভেসেলের ছবি এসেছে, এবং সাথে হচ্ছে আমাদের রক্তের কণিকার অংশ এসেছে। সো রক্ত কণিকার অংশ যেহেতু বারবারই আমাদের আসছে, সো রক্ত কণিকার কাজগুলো আমাদের শিখে রাখতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই 3 রকমের রক্ত কণিকার ছবি আঁকাটা খুবই ইজি, বইয়ের মধ্যে দেখবা আছে আঁকা, আমি তোমাদের বইটা বের করে দেখাইও দিচ্ছি। এই ছবিটা সবাই হচ্ছে মাস্ট আঁকা শিখবা, মানে কাজ আসলেও তোমরা ছবিটা আঁকতে ভুলবা না, ঠিক আছে? কাজ আসলেও তোমরা ছবিটা আঁকতে ভুলবা না। এই যে আমরা একটু যাই, এই যে আমাদের যোজক টিস্যুর মধ্যে আমাদের এই যে দেখো ছবিগুলো এত ইজি, একটা ছবি এরকম করে তোমরা হচ্ছে এঁকে দিবা। সাথে কাজটা কি, কাজটা খুব শর্টে দেওয়া, কাজ আসলে অনেক আছে, বাট শুধু আমরা বই ফোকাসড কাজ শিখবো। 6 অধ্যায়কে ইনক্লুড করে এখানে কাজটা দেওয়া আছে। লোহিত রক্তকণিকা যখন লিখবো, মাস্ট ওর পাশে রেড ব্লাড কর্পাসেলস বা আমাদের হচ্ছে এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট মানে কি? এরিথ্রো মানে হচ্ছে লাল, হ্যাঁ, লাল সাইট মানে লাল সেল, এটা বোঝাচ্ছে। এই জিনিসগুলো ইনক্লুড করব। রক্তে অক্সি হিমোগ্লোবিন মানে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন যুক্ত করে অক্সি হিমোগ্লোবিন পরিবহন করে, কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহনে অংশ নেয়, রক্তকে লাল করে। শ্বেত রক্তকণিকা অনেক রকমের হয়, সে অনেক রকম শ্বেত রক্তকণিকার প্রত্যেকটা কি কি কাজ করে বলা আছে, এবং অনুচক্রিকাও রক্ত যে জমাট বাঁধে সেটাও বলা আছে। কিন্তু শ্বেত রক্তকণিকার ক্ষেত্রেও হোয়াইট ব্লাড কর্পাসেলস, লিউকোসাইট এই কথাগুলো লিখবো, এবং অনুচক্রিকার ক্ষেত্রে প্লেটলেটস বা হচ্ছে থ্রোম্বোসাইট এই কথাগুলো মাস্ট ইনক্লুড করব। উদ্দীপকে পি এর এক্স এবং ওয়াই অংশের বর্ণনা, আমাদের এখানে হচ্ছে একটা এক্স ছিল এবং এখানে একটা ওয়াই ছিল। সো আমাদের সিভ নল এবং সঙ্গী কোষের বর্ণনা এসেছে, এবং প্রাণীদেহে কিউ এর গুরুত্ব, কিউ হচ্ছে ওই যে আমাদের 3 রকমের যে রক্তকণিকা দেখলাম সেটার গুরুত্ব বর্ণনা করতে বলেছে।
এবার হচ্ছে পুরো অধ্যায়টা মিক্স কোশ্চিন আসে, অর্থাৎ আমাদের কোষীয় অঙ্গাণু, তারপরে আমাদের টিস্যু, সবকিছু মিক্সড কোশ্চিন আসতে পারে। এগুলো আমরা অলরেডি প্র্যাকটিস করে ফেলেছি। বি এবং সি চিত্রের গঠন একই হলে কাজ ভিন্ন, সো গঠন দুটোর ক্ষেত্রেই আমাদের বর্ণনা করতে হবে। হৃৎপেশি এবং আমাদের ঐচ্ছিক পেশি দুটোরই গঠন বর্ণনা আমাদের আলাদা আলাদা করে করতে হবে। এ তন্ত্রটি মানবদেহে ক্ষতিকর পদার্থ নিষ্কাশনে, এটা আমাদের রেচনের চ্যাপ্টারের কোশ্চিন, সো এটা আমরা এখানে পড়ছি না। এবং বি মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ, বি হচ্ছে রক্ত। রক্তের প্রত্যেকটা পার্ট মানবদেহে কি কি কাজ করে সেটা লিখে দিলে এখানে হয়ে যাবে। এক্স এর ভূমিকা ব্যাখ্যা করো। এক্স হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ওয়াই এবং জেড এর মাধ্যমে উদ্ভিদ তার পরিবহন করে। জাইলেম এবং ফ্লোয়েম এর কোশ্চিনের অ্যান্সার যেভাবে আগে লেখা শিখিয়েছি ঠিক একইভাবে এখানে লিখতে হবে। সো আমাদের এই চ্যাপ্টারটা আমি গুছিয়ে দিয়েছি একদম পারফেক্ট করে, কিভাবে কোনটা লিখতে হবে সেটাও তোমাদেরকে বলে দিয়েছি। তোমাদের এর পরেও যদি কোনো কোশ্চিন কিভাবে লিখবা কিভাবে পড়বা না বুঝতে পারো, অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবা, আমি কিন্তু তার রিপ্লাই দিয়ে দিব অবশ্যই। আর এই অধ্যায়ের ক মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে এত বেশি ভ্যারাইটিস, মানে অধ্যায়টা যেহেতু অনেক বড়, সো ক মার্কের কোশ্চিনগুলো একটা নির্দিষ্ট দিকে নাই ইন্ডিকেট করে, অনেক রকম কোশ্চিন অনেকবার এসেছে। এই জন্য এতগুলো কোশ্চিন এই ভিডিওতে আর দেখাচ্ছি না। এই ভিডিওর কমেন্টে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবা যেখানে এই অধ্যায়ের সকল ক মার্কের কোশ্চিনগুলা দেওয়া থাকবে, ঠিক আছে? তো তোমরা ওইটা দেখে পড়ে নিতে পারবে। আশা করি এই জটিল চ্যাপ্টারটাকে তোমাদের কাছে সহজভাবে করে দিতে পেরেছি। এই চ্যাপ্টারটা অবশ্যই পড়তে হবে। 5 এবং 6 অধ্যায় যারা মিস দিয়েছো বা কঠিন লাগছে তাদের জন্য এই চ্যাপ্টার হচ্ছে একটা মাস্ট চ্যাপ্টার। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা অনেকটাই এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার হয়ে গিয়েছো। তারপরে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানিও। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে এবং আল্লাহ হাফেজ।